ওকে ফাইন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে এখন। এখন দেখা যাচ্ছে মনে হয় না? একটু সময় নেয় কেন জানি, বুঝলাম না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটু নিচের দিকে যাই। ভেরিয়েবল কি, ভেরিয়েবল আইডেন্টিফায়ার ঘোষণার নিয়ম লিখুন। এটা আমি সময় দেবো না এখানে, ঠিক আছে? এগুলো একটু রিডিং করবেন, পড়লে আপনারা পেয়ে যাবেন সব। এখন আসেন, ভেরিয়েবল যে আমরা লিখি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যদি আপনি সফটওয়্যার ফার্মে জব করতে যান, তাইলে আপনাকে এটা জানতে হবে, সেটা হচ্ছে ভেরিয়েবল আসলে কয় পদ্ধতিতে লিখতে পারি আমরা। বিভিন্ন পদ্ধতি থাকতে পারে। দু একটা পদ্ধতির নাম হচ্ছে ক্যামেল কেস, প্যাসকেল কেস, স্ন্যাক কেস এবং হচ্ছে স্ক্রিমিং স্ন্যাক কেস। ক্যামেল কেসগুলো কি? প্রথমে হবে স্মল লিটার থেকে, এরপরে বাকি সকল ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে হচ্ছে ক্যাপিটাল লিটারের। এরপরে প্যাসকেল কেসের ক্ষেত্রে কি হবে? প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে হচ্ছে ক্যাপিটাল লিটারের। স্ন্যাক্স কেস হবে কি? সবগুলো স্মল লিটারের হবে প্রত্যেকটা ক্যারেক্টার, বাট প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে হবে আন্ডারস্কোর। এটাকে স্ন্যাক কেস বলে। আর স্ক্রিমিং স্ন্যাক কেস কাকে বলে? প্রত্যেকটাই হবে ক্যাপিটাল লিটারে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে হবে হচ্ছে আন্ডারস্কোর। হ্যাঁ, তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড পদ্ধতি। এর মধ্যে আপনি অ্যাজ এ প্রোগ্রামার যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, ঠিক আছে? সফটওয়্যার ফার্মে যদি আপনাকে একটা প্রোগ্রাম লিখতে বলে যে হচ্ছে আপনি কি বলে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লেখেন, আপনি ঠিকই লিখে আসলেন, ঠিক আছে? যে হচ্ছে ইনটি, আইএনটি, এপিএসটি ফার্স্ট নাম্বার, তারপরে আইএনটি সেকেন্ড নাম্বার। সাথে সাথে আপনার ধরে ফেলবে যে এগুলো কি করছেন, এগুলো কোনো ভেরিয়েবল হলো? ভেরিয়েবলের নাম হলো এগুলা? মানে আপনার, মানে কোনো একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। আর হচ্ছে ভেরিয়েবলের নামগুলো যেন অবশ্যই প্রাসঙ্গিক হয়, অপ্রাসঙ্গিক হয় না। কোনো ভাইভাতে গিয়ে কখনো ইন্টি এক্স লিখবেন না, ইন্টি এক্স ওয়াই জেড লিখবেন না, ঠিক আছে? বা ইন্টি এ বি সি ডি লিখবেন না। ধরে নেন আপনার, আপনি হলো এই যে জাতীয় সুরক্ষা অ্যাপস ছিল না, সুরক্ষা অ্যাপস, তো এইটা ধরেন আপনি কি করলেন, বাহিরের দেশের চায়না থেকে আপনারা এইটা, চায়না একটা সফটওয়্যার ফার্ম থেকে আপনারা বানায় নিলেন, ঠিক আছে? নেয়ার পর ওরা কোড করলো, করার পর অ্যাপস বানালো, বানায় আমাদেরকে দিয়ে দিল এবং চুক্তি হয়েছে এইভাবে যে আমরা পুরো কোডটাই আমরা নেব, সোর্স কোডটাই আমরা নেব, আমরা পরে মডিফাই করব। কারণ ভদ্রলোক চায়নারা ওরা করছে কি, একটা ভেরিয়েবলের নাম তো 32টা ক্যারেক্টারে লেখা যায়, ঠিক আছে? তো সে 32টা ক্যারেক্টার এমন ভাবে লিখছে যে ওইটা আসলে কি ভেরিয়েবল এটা বোঝা যাচ্ছে না। 32টা সে ইউজ করছে, প্রোগ্রামটা ভুল না কিছু জায়গায়। তাহলে আপনি ওটাকে কিন্তু এডিট করতে গেলে বা মডিফাই করতে গেলে কিন্তু তখন একটু চ্যালেঞ্জিং এর মধ্যে পড়ে যাবে আর কি, ঠিক আছে? তো এই জন্য ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামিং বা প্রোগ্রামগুলো বা প্রোগ্রামার যারা আছে তারা একটা স্ট্যান্ডার্ড ফলো করে লেখে, যাতে তারাও বর্তমানে অন্য যে কেউ দেখলে যেন সে প্রোগ্রামটা বুঝতে পারে যে ভেরিয়েবলটা কেন ইউজ করা হয়েছে, কোথায় কাজে লাগতেছে, এরকম। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। ভেরিয়েবলের সিনট্যাক্স কি? ভেরিয়েবল যে আমরা ডিক্লেয়ার করি, কিভাবে ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে 3টা পদ্ধতিতে আসলে ডিক্লেয়ার করতে পারি। আমরা প্রোগ্রামিং সিতে 3 পদ্ধতিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এটা একটা আছে কি, সিনট্যাক্স হচ্ছে ডেটা টাইপ শুরুতে হবে, এরপর একটা স্পেস হবে, তারপর ভেরিয়েবলের নেম। কেমন? ডেটা টাইপ ধরে নিলাম হচ্ছে ইন্টি, তারপরে রোল, এরপরে সেমিকোলন দেওয়া আছে, তাহলে এইভাবে হতে পারে। অথবা ডেটা টাইপ
ভেরিয়েবল নেম কমা আবার ভেরিয়েবল নেম কমা আবার ভেরিয়েবল নেম কমা এরকম হতে পারে, অর্থাৎ ইন্টি রোল, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, দেন হচ্ছে মার্ক। অর্থাৎ একই লাইনে যদি আপনি দিতে পারেন এইটা ইকুইভ্যালেন্স অফ ইন্টি রোল, ইন্টি রেজিস্ট্রেশন, সরি ইন্টি মার্ক, এই তিনটে লাইন আমরা এক জায়গায় একটা লাইন করে লিখলাম। অথবা যদি আমি চাই যে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে আমরা লিখব, তাহলে এই যে এরকম ডেটা টাইপ শুরুতে ভেরিয়েবলের নেম ইকুয়াল টু ভ্যালু, আবার কমা দিয়ে ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালু, আবার কমা দিয়ে ভেরিয়েবল নেম, যত ইচ্ছা তত লেখা যাবে। বুঝছেন এটুকু? ওকে ফাইন। এরপরে আসেন ভেরিয়েবলের ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন কিভাবে হতে পারে? আমরা ক্যারেক্টার যদি আমি ইনিশিয়ালাইজ করে রাখি তাহলে সিঙ্গেল কোটেশন দিয়ে রাখতে হবে। এই সিঙ্গেল কোট আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেদে আবার ভেরিয়েশন আছে। কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জানো এরকম করে ডাবল কোট দিয়ে লিখতে হয়, ঠিক আছে? আবার পাইথনের ক্ষেত্রে না, পাইথনের সমাধান ডিরেক্ট লিখতে হয়, ডিরেক্ট লিখলে হয়ে যায়। পাইথন তো ডেটা টাইপও নাই, ঠিক আছে? সি ইকুয়াল টু এ লিখলে সম্ভবত হয়ে যায়, এরকম কিনা আমার মনে নেই সঠিক। আচ্ছা, আচ্ছা, তো এইরকম আছে কিন্তু তো। তো এইরকম হচ্ছে এই যে, ও আচ্ছা আচ্ছা মনে হয়েছে, এই ডাবল কোডটা ইউজ হয় হচ্ছে আপনার ইয়েতে, ডিবিএমএস, ঠিক আছে? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যখন আপনি ওই যে ট্রিগার নিয়ে কাজ করবেন তখন এগুলো ডাবল কোড থাকে আর কি। হ্যাঁ ভাই একটু মিউট। না না না, ডাবল কোড ব্যবহার করতে পারবেন না ভাই, একটু ইয়ে হচ্ছে, মিউট করলে মনে হয় ভালো হয়। কি কোন ভাই একটু, হ্যাঁ মিউট অফিসে, ঠিক আছে ওকে। ফ্লোটটা আমরা এইভাবে ডিক্লেয়ার করি, যেমন দেখেন এখানে, সরি ফ্লোট বলছি, এফ না একটা ভেরিয়েবল ফ্লোট বি, এই যে এখানে 5.2324, এইটা আপনারা চেক দিয়ে দেখবেন যে 5 পয়েন্টের পরে আপনার 10টা সংখ্যা দিয়ে দেখবেন যে এটা কাজ করে কিনা, ঠিক আছে? চেক করে দেখেন আর কি। ডাবলের ক্ষেত্রে দেখেন এই যে 4 পয়েন্ট হিউজ সংখ্যা দিতে পারবেন, আবার চাইলে একটা দুইটা দিয়ে আপনি ডাবল হিসেবে অ্যাসাইন করে রাখতে পারেন। আমরা যেমন এই যে ইয়ে করি কি বলে, প্রি প্রসেসর ডিরেক্টিভ যেমন করি, হ্যাশ ডিফাইন পাইয়ের মানটা আমরা ইয়ে করে রাখতে, পাইয়ের মান আমরা 3.14 আর এরপর আমরা অনেক কিছু আছে না এরকম। এটা আমরা অবশ্যই কি করবো এখানে। আচ্ছা প্রি প্রসেসর ডিরেক্টিভ যদি আমরা পরে পড়বো, প্রি প্রসেসর ডিরেক্টিভের ক্ষেত্রে কিন্তু আমার ইয়ে লাগে না, মানে কি বলে ডাটা টাইপ সম্ভবত লাগে না আর কি, ঠিক আছে? এটা আমরা পরে দেখবো, এটা এখন দেখার দরকার নেই। তো ডাবলের ক্ষেত্রে যদি আপনি চান যে অনেকগুলো সংখ্যা আমার রাখা দরকার, সেক্ষেত্রে আপনার ডাবল হিসেবে অ্যাসাইন করে রাখবেন। আর লং এর ক্ষেত্রে লং ইন্টিজার বলতে কি, যে ইন্টিজার যেহেতু আমার 8টা সংখ্যা রাখতেছে, লং এ রাখলে সে হচ্ছে সরি 16 বিট রাখতেছে, লং রাখলে হচ্ছে 32 বিট রাখতে পারবে। যদি আপনার আরো বেশি ডাটা রাখার প্রয়োজন হয় তাহলে লং অ্যাসাইন করবেন। আর লং এর ক্ষেত্রে আমার হচ্ছে সাইন আনসাইন আছে, সুতরাং এই যে লং এর সাইন, এই যে লং এর আনসাইন আছে, ঠিক আছে? শর্টের ক্ষেত্রে শর্ট সাইন শর্ট আনসাইন আছে, এভাবে ডিক্লেয়ার করা যায় আর কি। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এটা যদিও হচ্ছে সবার পরিচিত ওয়ার্ড আর কি, হয়তো বোরিং লাগতেছে কিনা আমি জানি না আর কি। হ্যাঁ না, এই যে এই জন্যই আসলে বেসিক থেকে জিনিসগুলো পড়া লাগবে, বুঝছেন? মানে আমাদেরকে এখন আপনারা নোট করবেন। হ্যাঁ অনেক কিছু আপনাদের হয়তো দুই একটা কিওয়ার্ড আননোন বলতেছে আমি, সেগুলো একটু নোট করবেন। আচ্ছা কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড হচ্ছে যে আমাদের প্রোগ্রামে কিছু ওয়ার্ড আছে প্রোগ্রামিং সিতে, যে ওয়ার্ডগুলোর জন্য স্পেসিফিক ভাবে কিছু কাজ বা বিশেষ কোনো অপারেশন এক্সিকিউট করে থাকে প্রোগ্রাম, ঠিক আছে? এগুলোকে আমরা কিওয়ার্ড বলে থাকি। অর্থাৎ অটো, মেইন, ইন্টি, কনস্ট, ইফ, ফর, ব্রেক, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, এবং এগুলোর জন্য স্পেসিফিক একটা অপারেশন সম্পূর্ণ করে প্রোগ্রামিং সি। এবং সিতে আমাদের 32টা কিওয়ার্ড আছে। এই সি আবার কিন্তু অনেক ধরনের আছে, ঠিক আছে? এটা যেমন হচ্ছে যারা বিএসসি করবেন
বা করেছেন বা করতেছেন, এই যে এনসিসি নামে একটা বই আছে আমাদের, ঠিক আছে, ডিপ্লোমা থাকতে পারে আর কি। তো এটার ক্ষেত্রে আবার কিওয়ার্ডের সংখ্যা বেশি, ঠিক আছে। আবার এরকম আর কয়েকটা জানি আছে, বাট হচ্ছে আপনারা যদি এমসিকিউ কখনো আসে পড়ে তাহলে 32টা অ্যান্সার দিয়ে আসবেন আর কি, ঠিক আছে। এত কিছু দেখার দরকার নাই আর কি। তো এবং দেখবেন যে ওই যে এমসিকিউ আসে যে নিচের কোনটি কিওয়ার্ড, ঠিক আছে, এরকম এইগুলো আমি অবশ্য এখানে যে কয়েকটা এক্সাম্পল দিয়েছি এটা হচ্ছে এক্সেপশন, ঠিক আছে। এই এক্সেপশন গুলো আসলে আপনার কনফিউশন ফেলাই দিবে, বাকিগুলো সব কমন, আপনি বুঝতে পারবেন যে এটা আসলে আমার হচ্ছে কিওয়ার্ড অবশ্যই। বাট এইগুলো কিওয়ার্ড বা কিওয়ার্ড না এরকম একটা কনফিউশন পড়বে, আমি এই জন্য কনফিউশনাল জিনিসগুলো টেনে নিয়ে আসছি এখানে, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। এখান থেকে এমসিকিউ হয় আর কি। টোকেন কি জিনিস? টোকেন হচ্ছে প্রোগ্রামের প্রত্যেকটা লাইন, এটা ডুয়েট অ্যাডমিশনে আসছিল 15-16 সালে আর কি, ঠিক আছে। এটা আমাদের পরের বার আর কি, আমি যখন অ্যাডমিশন দিয়েছি তার পরের অ্যাডমিশনে এই কোশ্চেনটা আসছিল আর কি, হ্যাঁ। তো যাই হোক, আচ্ছা, এরকম লাপালাপি করতেছে কেন? আচ্ছা, একটা প্রোগ্রামের একটা লাইন যে আছে কোড, এই কোডের প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার টোকেন, কোনো না কোনো টোকেন। কিভাবে? সেখানে একটা ডেটা টাইপ থাকতে পারে, ইন্ট নামে একটা ডেটা টাইপ থাকতে পারে। কি হবে? আচ্ছা, আমি একটু ডিলিট করে দিয়ে নতুন করে আবার করে দেখি। ভাই একটু সময় নিচ্ছে, হ্যাঁ, দেখি প্রবলেম করতেছে কেন ল্যাপটপ। হ্যাঁ, বলেন বলেন। হুম, কখন যে কম্পিউটার কি মেসেজ দেয় কিছুই বুঝে না। আচ্ছা, তো এই জন্য একটা লাইনটা অনেকগুলো কি টোকেনের সমন্বয়ে গঠিত। এগুলো মূলত আসলে নাম। নাম কিরকম, একটা আপনার হচ্ছে বিল্ডিং এর একটা ইয়েতে গেলেন, ইউনিটে গেলেন, ঠিক আছে। ও সি, একটা বিল্ডিং এর একটা ইউনিটে গেলেন, বলবে যে মাস্টার বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, বাথরুম, ঠিক আছে। তো একই রকমই জিনিস আসলে। তো এই টোকেনটাও ঠিক তাই রকম, মানে প্রত্যেকটা জিনিসের নাম প্রোগ্রামিং এর, একটা প্রোগ্রামের যে লেখাগুলো লিখলেন সেগুলো হচ্ছে আলাদা আলাদা করে নাম আছে, ঠিক আছে। কিছু কিওয়ার্ড থাকবে, কিছু কনস্ট্যান্ট থাকবে, কিছু আইডেন্টিফায়ার থাকবে, কিছু স্ট্রিং থাকবে, কিছু অপারেটর থাকবে, কিছু সিম্বল থাকবে, ঠিক আছে। এগুলো আসলে বোঝার কিছু নাই। এই যে এইটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আপনাদের কাছেও আশা করি গুরুত্বপূর্ণ হবে। এই স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনের মধ্যে পার্থক্যটা কি? স্টেটমেন্ট এবং এক্সপ্রেশন। স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট ওই যে অনেকে স্টেটমেন্ট দেয়, প্রধান উপদেষ্টা স্টেটমেন্ট দেয়, ঠিক আছে। স্টেটমেন্ট বলতে হচ্ছে কি, আমার হচ্ছে দেখেন লেখছে যে স্টেটমেন্ট হচ্ছে কতগুলো টোকেন যখন একসাথে মিলে প্রোগ্রামের একটা একক কাজ সম্পূর্ণ করে তখন সেই টোকেন গুলোকে একসাথে স্টেটমেন্ট বলে, মানে একটা লাইনকে আমরা স্টেটমেন্ট বলি, বাংলা কথা, পুরো একটা লাইনকে স্টেটমেন্ট বলি, ঠিক আছে। কিন্তু এক্সপ্রেশনটা হচ্ছে ওর মধ্যে অবশ্যই নিউমেরিক্যাল ডাটা থাকতে হবে। এক্সপ্রেশনের ক্ষেত্রে এখানে দেখেন কোনো নিউমেরিক্যাল ডাটা নাই, যার কারণে এটাকে আমরা শুধু স্টেটমেন্ট বলতেছি। আর এক্সপ্রেশন বলবো কখন, যখন এর মধ্যে কোনো নিউমেরিক্যাল ডাটা থাকবে, যেটা আমরা গাণিতিক কাজের জন্য ব্যবহার করে থাকি। এই কনসেপ্টটা একটু মনে রাখবেন, এটা আমার পরে গিয়ে লাগবে আর কি। স্টেটমেন্ট এক্সপ্রেশন বুঝছেন সবাই? সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওই খার খারকের মতো অবস্থা। তো এটা একটু মনে রাখেন, হ্যাঁ, পরে একটা জায়গায় কাজে লাগবে আর কি আমাদের। আর কনস্ট্যান্ট কি জিনিস? কনস্ট্যান্ট ভেরিয়েবল একই কথাই, এগুলো আমরা সব জানি আর কি, ঠিক আছে। কনস্ট্যান্ট কি জিনিস? কনস্ট্যান্টের মান পরিবর্তন করা যায় না। আচ্ছা, কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা যায় দুই ভাবে, একটা হচ্ছে কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে, তারপরে ডেটা টাইপ। সিনট্যাক্সটা হচ্ছে কনস্ট একটা কিওয়ার্ড, এরপর ডেটা টাইপ, এরপর হচ্ছে কনস্ট্রাক্টের নাম, কনস্ট্যান্টের নাম, এবং আপনি চাইলে ভেরিয়েবল আছেন, মানে চাইলে বলতে কি, আপনাকে কিন্তু কনস্ট্যান্ট যদি ডিক্লেয়ার করেন তাহলে কিন্তু ভেরিয়েবল অবশ্যই ভ্যালুটা ডিক্লেয়ার করতে হবে অবশ্যই কিন্তু, ঠিক আছে। আপনি কিন্তু কখনো এরকম দেখবেন না
CONST কনস্ট লিখে এরপরে কি বলছে যে ডেটা টাইপ লিখতে হবে। ডেটা টাইপ ধরেন আমি ইন্টি লিখলাম, ইন্টি লিখে এরপরে হচ্ছে কনস্ট নেম, কনস্ট্যান্ট নেম লিখলাম আমি হচ্ছে ধরেন রোল, লিখে আমি শেষ করলাম। এটা কিন্তু এরর, ঠিক আছে। এইটাই আসলে এমসিকিউ থাকে যে নিচের কোনটি কনস্ট্যান্ট ডিক্লারেশন, বুঝছেন? হ্যাঁ, কনস্ট্যান্ট কিন্তু অবশ্যই ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। আপনার 4টে এমসিকিউর মধ্যে দেখবেন যে এ উল্টা পাল্টা কাহিনী করে রাখবে, অথবা যে নিচের কোনটি কনস্ট্যান্ট ডিক্লারেশন নয়, এই দুইটা দিল, এর সাথে আরো দুইটা ভেরিয়েবল ডাটা টাইপ দিয়ে বানায় দিল, সাথে এই যেটা দিয়ে রাখলো। বুঝছেন কি? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ধরেন একটা এমসিকিউ বই পড়লেন আপনার, তো এমসিকিউ বইয়ে এখান থেকে আমি যতটুকু আপনাকে হচ্ছে এই কনস্ট্যান্ট যে অপশনটা বা টপিকটা এটা যা আপনাকে বুঝালাম, এর বাইরে আর কি এমসিকিউ হইতে পারে আমাকে বুঝান দেখি। আর কিন্তু নাই, আসলে কিন্তু কিছুই নাই। তো এই থিমটা শুধু মাথায় রাখবেন আর কি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে, সরি ভাই। না না না, হ্যাঁ সেটাই। এই জন্য এই টপিকগুলোর বেসিক যে জিনিসগুলো এগুলো জানলেন, সে এমসিকিউ এখন যেভাবে দেখে আমার, আমি এখানে অনেক বইয়ে এই কনস্ট্যান্টের মধ্যে আপনার 5-6টা এমসিকিউ হয়তো আপনার মানে পড়তে হচ্ছে আর কি, ঠিক আছে। তো আমার আমি কেন পড়বো 5-6টা ভাই, আমি হচ্ছে এইটুকু জাস্ট এই থিমটা মনে রাখবো আমি, তাহলে তো আমার ওই এমসিকিউ আমার কোনোদিন পড়া লাগতেছে না। আর বরং এমসিকিউ এর চেয়ে এরকম করে থিওরিটিক্যাল পড়লে কিন্তু আসলে এমসিকিউ পড়া যায়, কারণ আপনারা জানেন কিনা জানি না, আপনারা পড়ছেন কিনা, এই যে 1000 বছর ধরে একটা উপন্যাস ছিল না। আচ্ছা, এমনও অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার আগের দিনের ছবি দেখছে, বারবার 2-3 বার করে দেখে গিয়ে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, তাইলে ঠিক একই রকমই এমসিকিউ আপনার বই পড়ার চেয়ে না, এই যে এ ছবি দেখা ভালো। আচ্ছা, ফরম্যাট স্পেসিফাই গুলো আপনাদের হোম টাস্ক, এগুলো দেখে রিডিং করলে বুঝতে পারবে, কিছু নাই এগুলো। এমসিকিউ আসে হচ্ছে এই যেটাতে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, অক্টাল ডাটা টাইপের ভ্যালু প্রদর্শনের জন্য কোন স্পেসিফায়ার ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে আপনার হেক্সাডেসিমাল ভ্যালু দেখার জন্য কোন স্পেসিফায়ার, বড় হাতের হেক্সা ছোট হাতের হেক্সা, এরকম এই জিনিসগুলো একটু দেখবেন, এমসিকিউ এর জন্য আসে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে দেখেন এটা মজার জিনিস আছে। মজার জিনিস হচ্ছে সিতে কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, মানে এইটার জন্য সি একটা কাজ করে, কি কাজ করে সে পরের লাইনে কারসর নিয়ে যায়। এটার জন্য দুইটা ক্যারেক্টারের মাঝখানে বা যেখানে সেখানে একটা ট্যাব, ট্যাবের যে স্পেসটা সেই স্পেসটা দিয়ে যায়, এরকম করে প্রত্যেকটা জিনিসের একটা আপনার রিনেম নাম আছে, ঠিক আছে। কেন নাম আছে দেখেন, একটা টেস্ট কেস আমরা চালাই, সেটা হচ্ছে এই যে এটাতে, ঠিক আছে। ধরেন আমি লিখলাম হচ্ছে লিটনস আইটি জব সলিউশন, এটা সুন্দরভাবে রান করলো, ঠিক না। তো আমি চাচ্ছি এর মধ্যে আইটির পরে লিটনস আইটি স্ল্যাশ এন জব সলিউশন, এটাই আমি পুরোটাই লেখা দেখবো। এখন কি দেখা যাবে না এটা, বলেন তো রান করলে? মানে লাইন না, আমি বলছি যা লেখা আছে সেই লেখাটাই আমি পিন করে দেখাবো, এখানে দেখানো যাবে না? এখন কি রান করলে কি আসবে? এখানে যা লেখা আছে সব লেখায় আসবে? কি আসলো? কিন্তু আমি তো বলছিলাম যা লেখা তাই আসতে হবে। তার মানে কি যে শুধু এইটুকুর জন্য প্রোগ্রামিং সিতে এর কিছু মিনিং আছে, তাই না? তাহলে আপনি এইটাকেই যদি আপনি পিন দিতেও চান, ধরেন আপনার বন্ধুকে বোঝাচ্ছেন যে এটাকে আমরা নিউ লাইন বলি, এটাকে আমরা নিউ লাইন বলি, ইজ কল্ড, তাই না? আপনার বন্ধু শিখাবেন, এখন এটা প্রোগ্রামের মাধ্যমে শিখাবেন।
এত ইজ কল নিউ লাইন, কিন্তু যখন আমি রান করি আর সেটা আর দেখা যায় না। এখন উপায় বলতে পারবেন কেউ? আপনার বন্ধুকে দেখাবেন যে এই স্ল্যাশ ইনকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় নিউ লাইন বলি, তাই না? তো এটা আপনার প্রোগ্রামের মাধ্যমে তাকে রান করে দেখাবেন। কিন্তু আমার কিন্তু এই জিনিসটা কিন্তু আসলো না, তাই না? সে কিন্তু এইটুকু দেখে বুঝলো না। এই জন্য এই যে স্পেশাল ক্যারেক্টার গুলো আছে, এইগুলো প্রিন্ট করার জন্য আমাদের এগুলো প্রিন্ট করার জন্য আমাদের এই চিহ্নটা ব্যবহার করা হয়, এই চিহ্নটা ব্যবহার করা হয়, স্ল্যাশটা ব্যবহার করা হয়। এখন এই স্ল্যাশের পরে ওই যে মিনিং ওয়ালা যে জিনিসগুলো আছে, এই যে এখানে যেগুলো আছে এগুলো দিলে হুবহু এই জিনিসটাই আমাদেরকে সে দেখাবে। দেখেন কিভাবে। এই যে এখন যদি আমি স্ল্যাশ এন দেই, তাহলে কিন্তু স্ল্যাশ এন ইজ এ স্ল্যাশ এন ইজ কল্ড নিউ লাইন, ঠিক আছে? আবার এখানে যদি আমি টি দেই, টি যে একটা মিনিং আছে, টি ট্যাব, তখন এই ট্যাবটাকে দেখাবে। কিন্তু শুধু যদি আমি একটা দিতাম এখানে, আমাদের শুধু ও নিজেই, ওকে এবার দেখাবে না, একটা ট্যাব স্পেস দিয়ে তারপরে পরের লাইন যাবে। তার মানে এই স্ল্যাশ টির একটা মিনিং আছে। এইরকম যে সংখ্যাগুলো বা যে জিনিসগুলো সেগুলো হচ্ছে সিতে এই কয়েকটাই, বুঝছেন? এগুলো কিন্তু মজার জিনিস আর কি, ঠিক আছে? এইগুলো মাথায় রাখবেন আর কি। এই যে যে জিনিসটা দেখলাম আপনাদেরকে যে আউটপুট এইভাবে কিভাবে আমরা স্ক্রিনে নিয়ে আসবো, আপনার মাঝে মাঝে একটু ফান করতে পারেন বন্ধু বান্ধবের সাথে, "এই তুই দেখো তো আমাকে এই আউটপুট এরকম করে", এগুলো, ঠিক আছে? এগুলো মজার জিনিস। আচ্ছা, যাই হোক, এইটা আপনাদের হোম টাস্ক। হ্যাঁ, প্রি প্রসেসর কি এবং সিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ হেডার ফাইলগুলোর নাম লিখুন। যত হেডার ফাইলগুলো আছে এখানে নোট করবেন আপনারা, কোন হেডার ফাইলের কাজ কি, এবং এইটা আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? প্রি প্রসেসর কাকে বলে এবং সিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ হেডার ফাইলগুলোর নাম এবং এগুলোর কাজ, যে কেন ব্যবহার করা হয় সিতে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক, ঠিক আছে? এটা অ্যাসাইনমেন্ট করে ছবি তুলে আপনারা পোস্ট করবেন এই গ্রুপে। এখন আসেন অপারেটর। অপারেটর কি জিনিস? অপারেন্টের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে অপারেটর, ঠিক আছে? যে কাপড় কাটে সে অপারেটর, যে হচ্ছে বানায় সে অপারেটর, ঠিক আছে? মেশিন আর কাপড়ের মাঝখানে যে থাকে সে হচ্ছে অপারেটর। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু সি, এখানে এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর। শুধু কি প্লাস অপারেটর? এ প্লাস বি ইকুয়াল টু সি, শুধু কি সি প্লাসটাই অপারেটর? কখনোই কিন্তু না। এটা কিন্তু এই জন্যই বলছি যে এগুলো কিন্তু আপনাদেরকে টেস্ট করবে ভাইভাতে গিয়ে। বলেন তো এখানে কয়টা অপারেটর আছে? দেখেন জাজ করার কতটা ওয়ে হইতে পারে, দেখছেন? আপনাকে যদি আমি জাজ করতে চাই কতভাবে জাজ করতে পারি। তাহলে আমার দুইটা অপারেটর আছে, ঠিক আছে? আচ্ছা, এখন অপারেটর গুলো মূলত তিন ধরনের। অনেক বই অনেক ধরনের আছে, আমি বলবো তিন ধরনের। সেটা হচ্ছে ইউনারি, বাইনারি এবং টার্নারি অপারেটর। ইউনারি অপারেটর কাকে বলে? যে হচ্ছে একটি অপারেন্ড নিয়ে কাজ করে, একটি অপারেন্ড নিয়ে কাজ করে তাকে ইউনারি অপারেটর বলে। আর যে হচ্ছে দুটি অপারেটর অপারেন্ড নিয়ে কাজ করে, অপারেন্ড, অপারেন্ড কিন্তু বলছি আমি, হ্যাঁ। আর টার্নারি হচ্ছে যে তিনটা অপারেন্ড নিয়ে কাজ করে। ক্লিয়ার সবাই এটুকু? ওকে। তেমনই একটা অপারেটর আছে অ্যারিথমেটিক অপারেটর, যেটা হচ্ছে বাইনারি অপারেটর এটাকে বলে। অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে অবশ্যই দুইটা অপারেটর থাকতে হবে, ঠিক আছে? আমি যদি বলি যে প্লাস এ, এখানে কোন অপারেটর ব্যবহার হয়েছে? এখানে কি অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয়েছে? বলেন তো। হ্যাঁ, এখানে কিন্তু যোগ আছে, বাট এটাকে অ্যারিথমেটিক অপারেটর আমরা বলতে পারি না। কারণ হচ্ছে কি, তার মধ্যে দুইটা অপারেন্ড নাই, এই জন্য। ইউনারি টিউনারি ওগুলো বাদ, আমি তো ইউনারি আপনাকে বলেই নাই, ঠিক আছে? আপনি তো শুধু অ্যারিথমেটিকে আছেন। অ্যারিথমেটিকে অপারেটর হচ্ছে আমার প্লাস, মাইনাস, গুণ, ভাগ এবং মডুলাস, ঠিক আছে? তাহলে এগুলো স্বাভাবিকভাবে আমাদের বীজগণিতীয় যেভাবে কাজ করে, ছোটবেলার ম্যাথ গুলো কাজ করে সেভাবেই কাজ করবে এগুলা। এখানে এসে যদি বলি আমি যে
200 টাকার 5% সমান কত বলেন তো? শর্টকাট বলতে পারবেন? 200 টাকার 5% কি সবাই মানে কেউ কথা বলতেছেন না, মানে কি এটা কি অনেক কমপ্লেক্স কোশ্চেন হয়ে গেল নাকি? মানে বুঝলাম না, বলেন না কেন, একটু বলবেন। 10 টাকা, তাই না? আচ্ছা, তাইলে আমরা এটাকে কিভাবে লিখতাম অঙ্কের ক্ষেত্রে? 200 এর 5% ইকুয়াল টু হট, এভাবে লিখতাম না? আচ্ছা, এখন যদি ধরি 7% 2 ইকুয়াল টু হট, ঠিক আছে? এটাকে আমরা কি লিখতাম বলেন তো? অঙ্কের ভাষায় লিখতাম 3.5, না 3.5, তাই না? কিন্তু প্রোগ্রামিং ইন সের ভাষায় এটা ইকুয়াল টু হবে হচ্ছে 1। ক্লিয়ার এইটুকু? হ্যাঁ, মডুলাস, মড যেটা, ঠিক আছে, ওকে ফাইন। আর 3.5 হবে কখন? এই সংখ্যাটাকে তখন প্রোগ্রামিং সি ভাষায় 7/2 বলি আমরা, তখন 3.5। ক্লিয়ার? এখানে আর কিচ্ছু বোঝার নাই আর কি, হ্যাঁ। ওকে। রিলেশনাল অপারেটর কি জিনিস? এই কয়েকটা হচ্ছে রিলেশনাল অপারেটর। ডাবল ইকুয়াল, হ্যাঁ। কি কি? কল বলতে কি বোঝাচ্ছেন? ও এখানে 7 mod 2 ইকুয়াল, হ্যাঁ এটা তো একটাই হবে। আমি তো একটু দিকের মধ্যে আছি। আপনি চিন্তা করতেছেন কি জানেন? ওই যে কি বলে, এক্স মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে এক্স ইজ পজিটিভ। ঠিক আছে, আপনি এই চিন্তা মাথার মধ্যে নিয়ে আসছেন। আচ্ছা, এখন আসেন রিলেশনাল অপারেটর কি জিনিস। রিলেশনাল অপারেটর হচ্ছে আমাদের এই কয়েকটা, দেখতে তারা এরকম, ঠিক আছে, তাদের চেহারাগুলো হচ্ছে এইরকম। এখন এটা বলতে বোঝাচ্ছে যে এটা তো অপারেটর, তার মানে দুই পাশে অপারেন্ড থাকবে, এগুলো কিন্তু সব বাইনারি অপারেটর, ঠিক আছে। এই দুই পাশে অপারেন্ড থাকবে, তাহলে এই যে অপারেন্ড যদি থাকে, এই যে এখানে যেটা আছে, এই যে যখন আমি ডাবল সমান দেবো সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর, ঠিক না? তাহলে তার বামে একটা অপারেন্ড থাকতে হবে। এখানে অনেক কিছুই আছে, ধরে নিলাম এই পুরোটা মিলে যদি এরকম থাকতো বিষয়টা, ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল ইকুয়াল যদি আমি ধরি পি ধরলাম, হ্যাঁ, তার মানে কি যে এটা একটা অপারেটর, এর পাশে দুইটা অপারেন্ড থাকতে হবে, তাহলে এটাকে আমরা রিলেশনাল অপারেটর বলতেছি। এবং এই যে দুইটা অপারেটর আছে, এখন অপারেটর এখানে না থাকলে তো এক্সপ্রেশনও থাকতে পারে, তাই না? এখানেও তো এক্সপ্রেশনও থাকতে পারে, সরি মানে অপারেন্ট না থেকে এখানে এক্সপ্রেশন থাকতে পারে, এখানে এক্সপ্রেশন থাকতে পারে, ঠিক আছে। তো ঠিক একই রকম এইটা হচ্ছে আমার এক্সপ্রেশন দেয়া আছে, তাহলে অপারেটরের দুই পাশে কি হবে? অপারেন্ডও থাকতে পারে, এক্সপ্রেশনও থাকতে পারে। তো রিলেশনাল অপারেটরের কাজ হচ্ছে আমাদের ম্যাথের মতো না, সে তার তার যে রেজাল্ট হবে, ঠিক আছে, তার যে রেজাল্ট, অপারেশনের যে রেজাল্ট সেটা হবে হয় 0 না হয় 1, ঠিক আছে। তার সে রেজাল্ট কি দেবে? হয় 0 না হয় 1। এই যে এটার মতো হবে না যে হচ্ছে আপনার 7 ভাগ 7/2 কিন্তু 3.5, এরকম সম্ভব না। 7 ইকুয়াল ইকুয়াল 2, তাহলে এটার রেজাল্ট কি হবে? হয় 0 হবে না হয় 1 হবে, কিন্তু 3.5 হবে না, বা এই দুটোর বাইরে কোনো কিছু হবে না। তাহলে কি বোঝাচ্ছে আমার? ইকুয়াল মানে বামেরটা এবং ডানেরটা দুটো কি সমান কিনা, যদি সমান হয় তাহলে হ্যাঁ ইয়েস, যদি সমান না হয় তাহলে নো, 0। ক্লিয়ার এইটুকু?
হ্যাঁ ওকে, ঠিক একই রকম গ্রেটার দেন, একই রকম লেস দেন। গ্রেটার দেন বলতে কি, যে 5 > 3। এখন যদি আপনাকে বলি 5 + 3 এর মান কত, মান কত বলতে হবে, না হলে ইকুয়াল হোয়াট বলতে হবে, তাহলে দিয়ে না আপনি এর মান পাবেন, তাই না? মানে আপনাকে বলতে হবে বাংলা দিয়ে যে এর মান কত, বা এর যোগফল কত, অথবা এটা ইকুয়াল টু এরকম যদি আমি লিখি, তাহলে আপনি মানুষ বুঝবেন যে এটার আমাকে যোগ করতে বলছে, এখানে 8, অ্যান্সার হবে 8, তাকে 8 বলতে হবে। কিন্তু রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে আপনাকে কোনো কিছুই বলবে না বা বলতে হবে না। কেমন বলতে হবে না, যে ধরেন 5 > 3 ইকুয়াল টু হোয়াট যদি আপনি দেন, এইখানে যেটা ঘটবে সেটা হচ্ছে কি, আমার 0 অথবা 1 ঘটবে, অন্য কিছু কিন্তু ঘটবে না, ঠিক আছে? তো তার মানে আমার, আমি এটা কেমন লিখতেছি, যে এইটা এটা কিন্তু ভুল লিখলাম আমি, এই যে এটা কিন্তু ভুল লিখলাম। কেন ভুল লিখলাম, যে 5 = 3 হট, এই এক্সপ্রেশনটাই পুরোটাই ভুল আসলে। কেন ভুল, আপনার এখানে রিলেশনাল অপারেটর আছে, তাহলে ইকুয়ালটা কি জিনিস, এখানে ইকুয়াল কি এর মধ্যে আছে, এর মধ্যে কিন্তু নাই, ইকুয়াল কিন্তু এর মধ্যে নাই, ঠিক না? তো রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে কখনো ইকুয়াল ব্যবহৃত হয় না, বুঝছেন কি? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি যদি এক্স ইকুয়াল 5 > 3 এরকম করে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখেন, তাহলে এটা কি লেখা যাবে এভাবে ডিক্লেয়ার করে? বলেন, ওইভাবে কি লেখা যাবে? হুম, আমি যদি প্রোগ্রামে এই দুটো রান করি তাহলে কি ঘটবে? উম, আচ্ছা একটু ট্রাই করি আমরা, হ্যাঁ। দেখেন না, আমি তো এখন দেখাচ্ছি, এরপর তার কোশ্চেন করার কিছু নাই, হ্যাঁ না? দেখি কি করে, কি দিল দেখেন তো। রেজাল্টটা, হ্যাঁ, ঘটনাটা দেখছেন কিরকম? ক্লিয়ার সবাই? এখন এই প্রশ্নই দেয়া থাকে যে উপরের প্রোগ্রামের আউটপুট কি হবে, ঠিক আছে? এই 2 লাইন লিখে লেখা থাকবে উপরের প্রোগ্রামের আউটপুট কি হবে, লেখা থাকবে এরকম করে, যে এর মান থাকবে 5, বির মান থাকবে 3, সির মান থাকবে হচ্ছে আপনার 1, আর ডির মান থাকবে ইরোর। চোখ বন্ধ করে আমরা ইরোর টিক দিয়ে আসবেন, তাই না? এই জন্য মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝছেন? ডিপার্টমেন্ট এমসিকিউ ভাই খালি বই পড়লে হবে না, বুঝছেন? এমসিকিউ মাথা ঠান্ডা রেখে করতে হবে। ডিপার্টমেন্ট এমসিকিউ গুলো খুবই সেন্সিটিভ, বেশি যদি ক্লিয়ার না থাকে। তাইলে একই রকম এগুলোকে আমাকে একটা একটা করে বলতে হবে, বলেন তো? ওকে, এই থিমটা তো বুঝছেন নাকি, এই থিমটা, এটি আমি এটা বোঝানোই আমার উদ্দেশ্য ছিল আর কি, ঠিক আছে? এই এমসিকিউটা বোঝানোর উদ্দেশ্য ছিল আমার এটা নিয়ে আসা। আচ্ছা, এগুলো সব ওকে ফাইন, এগুলো সব ক্লিয়ার করলাম। এই যে এটাও কিন্তু ভুল না, দেখেন এই যে এটাও কিন্তু ভুল না, ঠিক আছে? এখানে পিন, রেজাল্ট কি হয় বলুন তো, রেজাল্ট 0 পিন দিবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে কি বোঝায়? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যে এরকম আছে, হ্যাঁ, এগুলো অনেকগুলো আছে। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে একটাই আমার মনে হয় আর কি, আমার কাছে এটা যদি দিত সেটাই ভালো ছিল।
আর এগুলোকে যদি আমি শর্ট হ্যান্ড রাইটিং বলতাম তাহলে ঠিক ছিল। তা আমরা পড়ছি হচ্ছে এই জিনিসটা, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস ইকুয়াল বি। ঠিক আছে, এটা শর্ট হ্যান্ড রাইটিং, এটা শর্ট হ্যান্ড রাইটিং, এটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, যে হচ্ছে আপনার নিচের এ ইকুয়াল টু এ মডুলাস বি, এটা শর্ট হ্যান্ড রাইটিং লেখো। ঠিক আছে, বা কোনটি শর্ট হ্যান্ড রাইটিং এরকম আসতে পারে। এগুলো আসলে মানে বোঝার কিছু নাই, তাই না? আচ্ছা, এখন এই রিলেশন অপারেটর কি ডাবল হলো নাকি? তাই তো। আচ্ছা, এটা এটা তো হয়ে গেছে, এটা ডাবল করে ফেলছি স্লাইড আর কি। লজিক্যাল অপারেটর গুলো কি? লজিক্যাল অপারেটর হচ্ছে লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, লজিক্যাল হচ্ছে নট। এরকম মাথা ঘুরে এই জায়গাটাই, যে এটা কি রিলেশনাল নাকি লজিক্যাল। এটা তো মানে এন বোঝাচ্ছে। যেমন পরীক্ষার মধ্যে আসে কি, যে ইনটি এ ইকুয়াল টু 5 আর ইনটি বি ইকুয়াল টু 6। ঠিক আছে, প্রিন্টএফ প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে এ এন্ড বি। এইবার বলেন আউটপুট কি হবে? এই যে এটা আসলে আমাদের মাথা ঘরে কোন জায়গায় জানেন, যে এটা মনে হয় তাহলে রিলেশনাল অপারেটর। ঠিক আছে, এবং এটা মানে এইটাই কনফিউশন খাবেন কিন্তু অনেক সময়। ঠিক আছে, প্রথমে আগে রিলেশনাল নাকি লজিক্যাল এটা ক্লিয়ার হবেন, মুখস্থ করবেন কোনোভাবে। এইটা আসলে ক্যালকুলেশন হয় এইভাবে, এ অ্যান্ড বি। তাহলে এ যে 5 আছে, 5-এর বাইনারি কনভার্ট করতে হবে আপনাকে, 4 আর 1 5। ঠিক আছে, আর বি আছে হচ্ছে 6, 4 আর 2 6। ঠিক আছে, এইটার যে ডিজিটাল ইলেকট্রনিক্সের অ্যান্ড অপারেশন বিট টু বিট, সেটাই হচ্ছে এর রেজাল্ট। এর বিট টু বিট কত হয়? একটা ইনপুট 0, একটা ইনপুট 1, অ্যান্ড গেটের ক্ষেত্রে 0। একটা ইনপুট 0, একটা ইনপুট 1, অ্যান্ড গেটের ক্ষেত্রে 0। দুটাই 1, অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট 1। তাহলে এটার মান কত? 1 2 4। তার মানে আলটিমেটলি এটা ইকুয়াল টু 4। তাহলে এখানে রেজাল্ট হবে হচ্ছে 4। ক্লিয়ার সবাই এটা? হুম, একই রকম এটা অর গেট। অর গেটের ক্ষেত্রেও ঠিক এই প্রসেস। আর নট গেটের ক্ষেত্রে যদি আমার এখানে যদি প্রিন্ট টেপের মধ্যে যদি আমি লিখি ভাবে যে নট এ, তাহলে এর ইকুইভ্যালেন্স বাইনারি কত? যেহেতু 5, এটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে নট করতে হবে নট গেটের মধ্যে। তাহলে এটা 0 1 0, 0 1 0 কত 2। তাহলে এটা যদি আমি দেখি তাহলে আউটপুট হবে 2। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এরপর আসেন বিট ওয়াইজ অপারেটর। সিতে বিট ওয়াইজ অপারেটর হচ্ছে 6টা আছে। বিট ওয়াইজ এন্ড, বিট ওয়াইজ অর, বিট ওয়াইজ এক্সক্লুসিভ অর, বিট ওয়াইজ কমপ্লিমেন্ট, আর হচ্ছে লেফট শিফট রাইট শিফট। ঠিক আছে, বিট ওয়াইজ এন্ড কি জিনিস? বিট ওয়াইজ এন্ড হচ্ছে আপনার যদি এরকম থাকে যে এই যে এখানে লেখে পিনটা, তাহলে বিট আকারে এটাকে হচ্ছে আউটপুট দেখাবে। ঠিক আছে, আবার এটার ক্ষেত্রেও ঠিক তাই, অর আকারে দেখাবে। আচ্ছা, এখন আসেন যে এক্সক্লুসিভ অর যেটা, এগুলো কিন্তু আবার হচ্ছে কি দেখেন তো, ইউনারি কিন্তু হবে না, এগুলো এগুলো কিন্তু বাইনারি অপারেটর এগুলো সব। ঠিক আছে, এটা এক্সক্লুসিভ অর যেটা, ঠিক ওই আগের মতোই যে অপারেশনগুলো, সেই অপারেশনগুলোই হবে। এই যে এখানে যেমন এন্ড হলো, ওখানে তেমন হচ্ছে এক্সক্লুসিভ অরের মতো করে করতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন, আমি এই এই দুটো বুঝাবো, আপনারা এই কয়েকটা একটু অনলাইন থেকে দেখে পড়বেন। আমি এই দুটো দেখাবো আপনাদেরকে। শিফট লেফট শিফট রাইট শিফট অনেক সময় পরীক্ষায় আসবে, যে প্রিন্ট প্রিন্ট প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, যেমন লিখলেন, লেখার পরে আচ্ছা এখানে ইনটি এ ইকুয়াল টু 7। ঠিক আছে, এ লিখে এই দিকে দিয়ে 2 দিলেন। ঠিক আছে, না 2 না, আগে অন, অন দেন বুঝে আগে। এখানে 1 দিলেন, তাহলে আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে হচ্ছে আপনার এই যে 7 আছে, 7 আগে বাইনারি করতে হবে। এটা হচ্ছে 7 এর বাইনারি। তাইলে আমাদের এটা হচ্ছে এক দুই তিন চার
এটা হচ্ছে ধরুন 8 বিটের একটা মেমোরি অ্যাড্রেস, 8 বিট, ঠিক আছে। তাইলে 7-এর বাইনারি এইটা, এটা হচ্ছে 1 2 4 8 16 32, তারপরে হচ্ছে 64 আর 128, ঠিক আছে। তাহলে বাকি সবগুলো জিরো। আর এইটা এই দিকে তীর মানে, ধরেন আমরা যদি বিষয়টা বোঝানোর জন্য আমি লিখতেছি এবার, এরকম তীর কল্পনা করি, তাইলে বোঝাচ্ছে যে এক ঘর করে বিট আমি সরাবো, এই দিকে সরাবো। তাহলে এই বিটটা আসলো এই ঘরে, এই বিটটা আসলো এই ঘরে, এই বিটটা আসলো এই ঘরে, এবং এটা এই ঘরটা ফাঁকা হলো। এবার ডান দিক থেকে আমি একটা জিরো বসাই দিলাম। এইটার মানে হচ্ছে একবার আমি একটা বিট আমি এই ঘরে সরাইলাম। ছিল সবাই? এখানে যদি আমার 2 থাকতো, তাহলে আমি এই সংখ্যাটা 7কে 2বার সরাইতাম, তাহলে একবার তো সরানো হলো, এটাকে আবার আবার সরাবো। এটাকে এই পাশে এক ঘর নিয়ে আসলাম, এটাকে এই পাশে এক ঘর নিয়ে আসলাম, এটাকে এই পাশে এক ঘর নিয়ে আসলাম, এটাকে এই পাশে এক ঘর নিয়ে আসলাম জিরো, এখানে আর একটা আমরা জিরো দেবো। তাহলে এইটার ইকুইভ্যালেন্স ডেসিমাল কত হবে? 14। আর এটা হবে হচ্ছে 28। এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, তার মানে কি হচ্ছে যে এখানে এর মানটা যেটাই থাকবে, প্রতিবারে এই তীরের কাজ হলে তাহলে 2 করে গুণ হবে। দেখেন, 7 ছিল, 7 × 2 14, 14 × 2 28, ঠিক আছে। একইভাবে যদি রাইট শিফট হয়, যদি আপনার এদিকে এদিকে হয়, তাহলে 1 যদি হয়, তাহলে এক ঘর করে বের হয়ে যাবে। তার মানে কি হবে? 7-এর অর্ধেক হবে। 7-এর অর্ধেক 3.5 হয়, তাই না? তাহলে 3.5 না হয়ে তখন হবে 3 হবে। মানে আপনার নেবেন হচ্ছে সেলিংটা নেবেন আর কি, সেলিং না, সরি, ফ্লোরটা নেবেন, 3 হবে। 3কে আপনি আরো একবার ভাগ করবেন, তাহলে 2 দিয়ে ভাগ করে কত হবে? 1 নেবেন আপনি, কারণ 2 দিয়ে ভাগ করে তো 1.5 হয়, 1.5, তাহলে আপনাকে দেখাতে হবে 1, তখন অ্যান্সার হবে হচ্ছে 1। ক্লিয়ার এটুকু সবাই? না 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 না, এখানে যদি 1 থাকে, মানে হচ্ছে 7 এরকম এরকম 1 থাকে, 3 হবে তখন। সেটা কিভাবে আমি একটু দেখাই, তাহলে দেখেন, একটু একটু এটা তো 7, তাই না? তাহলে এটা হচ্ছে ওর দাগ, এই শেষের দাগ ধরে নিলাম। তাহলে আমার রাইট শিফট যদি হয় আমার এদিকে একবার করে, এই 1 হচ্ছে এই দাগের বাইরে চলে যাবে, এই 1 আসবে এই ঘরে, এই 1 আসবে এই ঘরে, কিন্তু আমার হিসাব তো হবে এইটুকুতেই। তাইলে তাহলে 2 আর 3, 2 আর 1 3, তাই না? এটাকে এটাকে আরো একবার কিক মারলেন, এটা গেল বার হয়ে, আর এটা আসলে এই ঘরে, কিন্তু সেলিং তো এই একটাই। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন হচ্ছে, হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি যেভাবে করেন করেন, আপনি যদি ওইভাবে বুঝে থাকেন বুঝলেন, আর যে আপনার এর আগে কখনো দেখেন না এরকম, সেটা আমার মতো করে ফলো করবেন। আমি শর্টকাটে এইভাবে আমি করে আসছি, ঠিক আছে। মানে এটা তো আপনার এগুলো তো আপনার এমসিকিউ আসবে, তো এটা আপনি আপনার মতো করে আপনার যেটা যেভাবে নিজেরা আয়ত্ত করতে পারেন, এগুলো কোনো বাধা নিয়ম কারণ নাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এইভাবে শর্টকাট হয়ে যায় আর কি, ঠিক আছে। আমি তো সব ভেঙে ভেঙে দেখালাম,
কিন্তু আপনি ওই যে ভাগ করবেন, ডান দিকে গেলে ভাগ করবেন, বাম দিকে গেলে গুণ করবেন। হ্যাঁ হ্যাঁ, এটাই তো কথা। এটা আপনার বিহাইন্ড দ্য সিন জানলে হবে কি, আপনি ভুলে যাবেন না এই জিনিসগুলো, বুঝছেন? আপনি ওই পরীক্ষার হলে কি হবে জানেন, যে ডান দিকে গুণ হয় নাকি ভাগ হয়, কনফিউশন করবেন এই জায়গায়। কিন্তু যখন আপনার কনফিউশনে পড়ে যাবেন তখন একটু ওই যে বিহাইন্ড দ্য সিন দিয়ে ক্যালকুলেশন করবেন, তখন আবার ঠিকই মনে পড়বে। একটু সময় আমার বেশি লাগলো, কিন্তু মার্ক তো আমি এক ঠিকই পাচ্ছি। ধরেন এই লেফট শিফট রাইট শিফট পরীক্ষায় আসছে একটা অঙ্ক, কিন্তু আপনি ভুলে গেছেন যে ডান দিকে কি ভাগ করতে হয় নাকি গুণ করতে হয়। ঠিক আছে, মার্ক হচ্ছে এক। কিন্তু কনফিউশনে যদি আপনি দিয়ে আসেন, ভুল হইলে কি হচ্ছে, হাফ মার্ক কাটা যাচ্ছে। ঠিক হলে এক পাইতেছেন, কিন্তু কনফিউশন হচ্ছে। বাট আপনি যদি ওখানে 2 মিনিট সময় দেন, তাহলে আপনি এক মার্ক পাচ্ছেন। সেই সময়টা একটু ঘরে গিয়ে করে দেখলেন, ডান দিকে মানে একটা একটা সরাই দিলাম, সমস্যা কি, একটু সময় লাগলো আমার সেক্ষেত্রে। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? ওকে, এবার আসেন কন্ডিশনাল অপারেটর। এইটা হচ্ছে টার্নারি অপারেটর, এটাকে টার্নারি অপারেটর বলা হয়। ঠিক আছে, এটা আপনাদের হোম টাস্ক, এটা একটু দেখবেন, না দেখলে আমি বুঝাবো। এবং এই যে এই প্রোগ্রামটা আপনারা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম লিখুন। আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত, এবং অ্যাসাইনমেন্ট থাকলে আমাদের দুইটা। একটা হচ্ছে প্রিপোজিশন ডিরেক্টিভস কাকে বলে, ওই যে উপরে বলে আসছি। ঠিক আছে, আর ওর সাথে কি ছিল বলেন তো, যে কয়েক বা বহুল ব্যবহৃত বা গুরুত্বপূর্ণ হেডার ফাইলগুলোর নাম এবং কাজ। আর একটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম লিখুন। এই দুটো অ্যাসাইনমেন্ট আকারে আমাকে ওই গ্রুপে আপনারা পোস্ট করবেন লিখে। ক্লিয়ার সবাই? ওকে, এই পর্যন্ত কারো কোশ্চিন থাকলে কোশ্চিন, আচ্ছা আমি রেকর্ডটা বন্ধ করে দিই, রেকর্ড বড় হয়।